আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। তীব্র হাড়ভাঙ্গা শীতেও নতুন আরো একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই শীতের মধ্যে ব্লগ রেডি করা মানে শীতের সাথে পাঞ্জা লড়া। এত বেশি শীত, তারপরেও চেষ্টা করেছি নতুন দিনে নতুন গল্প কথায় আপনাদের সাথে হাজির হওয়ার। বরাবরের মতো আশা রাখছি ভিডিওটি ভালো লাগবে। আর এত কষ্ট করে যে ভিডিওটা তৈরি করেছি সেই জায়গা থেকে তো অনুরোধ করতেই পারি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। চলুন আপনাদের সাথে কিছু স্মৃতি শেয়ার করি। শাড়ি মানে নারী, নারী মানে শাড়ি। এই যে শাড়িটা দেখছেন, এটা হচ্ছে আমার জীবনের সেরা একটা শাড়ি। এটার সাথে যতই শাড়ি কিনি না কেন, কোনো শাড়িরই তুলনা হবে না। এটা আমার বিয়ের শাড়ি। আমার বিয়ে হয়েছিল দুইটা শাড়ি দিয়ে। এই যে এটা হচ্ছে দ্বিতীয় শাড়ি। দুইটা শাড়ি দিয়েছিল। যেদিন আমাকে দেখতে আসে সেদিন আমার বিয়ে হয়ে গিয়েছিল। তো প্রথমটা পরে বিয়ে শাড়িটা তো দেখালাম, ওইটা পরে আমার বিয়ে হয়। আর এই দ্বিতীয় শাড়িটা দিয়েছিল। আর এগুলো আমার হাজবেন্ড কুয়েত থেকে এনেছিল। বিয়ে শাড়িটা মনে হয় আমি দুইবার পরেছি। আর সাথের যে কাতান শাড়িটা, এটা আমি অনেকবার পরেছি। আজকে আমার আলমারিটা গুছাবো, তো গুছাতে গিয়ে আমার যে শাড়িগুলো আছে ভাবলাম এগুলো একটু বাজ ভেঙে সুন্দর করে আবার গুছিয়ে রেখে দিই। গুছাতে এসে মনে হলো আপনাদের সাথে আমার শাড়িগুলো শেয়ার করি। এখানে যে আরো দুইটা কাতান শাড়ি দেখছেন, এগুলো আমি গিফট পেয়েছি। আগেরটা একবারও পরা হয়নি, আর এই শাড়িটা আমি কয়েকবার পরেছি। আমার বড় বাসরের ছেলের যখন বিয়ে হয় ওর শ্বশুর বাড়ি থেকে এটা গিফট পেয়েছিলাম, মানে চাচি শাশুড়ি হিসেবে। শাড়িটা অনেক সুন্দর, অনেকবার পরেছি। আর এই যে দুইটা শাড়ি দেখছেন, এগুলো কিন্তু নেটের শাড়ি। অনেক বছর আগে কিন্তু মানুষ নেটের শাড়িটা অনেক বেশি পরতো। আমিও শখ করে দুইটা শাড়ি কিনেছিলাম, মনে হয় না দুই একবারের বেশি পরেছি। কিছু জিনিসের কিন্তু সবসময় চল থাকে না, বা চল থাকলেও এগুলো যেহেতু নেটের শাড়ি শরীর দেখা যায়, সেজন্য আর পরা সম্ভব হয় না। ওই যে শখ করে কিনেছি, শখ করেই কিন্তু বাজ করে রেখে দিই স্মৃতি হিসেবে। আর এই যে শাড়িটা দেখছেন, এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা শাড়ি। কালারটা অনেক সুন্দর, মাসাল্লাহ, পরলে খুব ভালো লাগে। আসলে বিয়ে শাদীর অনুষ্ঠান হলে এই ধরনের বাড়ি শাড়িগুলো পরা হয়। এত পরিমাণে যে শীত, তাও কিন্তু আত্মীয় স্বজন কারোর বিয়ে শাদী লাগে না যে একটু শাড়ি পরে বেড়াতে যাব, ঘুরতে যাব, সে ভাগ্যটা কিন্তু হয় না। আপনাদের যদি কারোর বিয়ে শাদীর অনুষ্ঠান থাকে তাহলে অবশ্যই দাওয়াত দিবেন, যাতে শাড়ি পরে ঘুরে আসতে পারি। মোটামুটি যা শাড়ি আছে সবগুলো শাড়ি আমার খুব পছন্দের। তারপরও দুই একটা শাড়ি আছে অনেক বেশি পছন্দের। এই শাড়িটা আমার খুবই ভালো লাগে। এটাও একবারের বেশি পরিনি, এক দুইবার করে হয়তো কোনো শাড়ি পরেছি। আবার কোনো শাড়ি আছে এখনো পরিনি, শখ করে কিনেই রেখে দিয়েছি। মাঝে মধ্যে ইচ্ছে করে শাড়ি যেহেতু আছে দুই একটা খুলে পরি, কিন্তু এত বেশি কাজের চাপ থাকে, শাড়ি পরে কাজ করার মতো কোনো ধৈর্য বা সাহসও থাকে না। এই শাড়িটার আগে যে লাল জামদানিটা দেখালাম কোনো এক ঈদে, এটা হাজবেন্ডের কাছ থেকে গিফট পেয়েছিলাম। আর আমার প্রোফাইলে যে ছবিটা দেখেন চুনরি শাড়ি পরা, এই শাড়িটা পরেই কিন্তু এই ছবিটা তুলেছিলাম। আর এই যে নীল শাড়িটা দেখছেন, এটা কিন্তু একবারও পরা হয়নি। যদিও ওই শাড়িগুলো পাতলা, তারপরে গরমের দিন পরা যায় না, একটু ফুলে ফুলে থাকে। শীত যেহেতু এসেছে, যদি ফাঁকে দিয়ে সময় পাই এক দুইবার শাড়িগুলো পরার চেষ্টা করব। বেশি একটা শাড়ি নেই আমার, এখানে যা শাড়িগুলো দেখছেন তাই। শাড়ি যেহেতু পরি না সেজন্য আর কিনাও হয় না। মাঝে মধ্যে দেখবেন আবার অনুষ্ঠানে গেলে ভালো একটা শাড়ি না হলেও পরে যাওয়া যায় না। আমি না পরলেও আমার আশেপাশে যারা আছে, যারা আমার শাড়িগুলো পছন্দ করে, তারা কিন্তু মাঝে মধ্যে শাড়ি নেয়, আমার শাড়িগুলো পরে। সেটাতেই কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। হঠাৎ করে কেন আলমারিতে হাত দিলাম, আমি যখন আজাইরা বসে থাকি তখন বসে বসে কাজ বের করি। যে কথা সেই কাজ, আলমারি গোছানো শুরু করে দিলাম। আলমারি গোছানোর আরো একটা কারণ আছে। গত ভিডিওতে আপনাদের জিজ্ঞেস করেছিলাম, আপনারা বলেন তো আমি রান্নাঘর কেন পরিষ্কার করছি। অনেক আপুরা অনেক ধরনের উত্তর দিয়েছেন। অনেক আপুরা লিখেছেন হয়তো আপু ভাইয়া আসবে সেই জন্য তুমি রান্নাঘর পরিষ্কার করছো। অনেকে লিখেছেন আপু হয়তো তোমার বাসায় মেহমান আসবে সেই জন্য পরিষ্কার করছো। আবার অনেকে লিখেছেন আপু তুমি গ্রামে যাবে সেই জন্য মনে হয় পরিষ্কার করছো। যে যেটাই লেখেন না কেন, আপনারা যে আপনাদের মন্তব্যগুলো আমার কাছে প্রকাশ করেছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের ভিডিওতে কিন্তু বলেই দিচ্ছি আমি কেন রান্নাঘর পরিষ্কার করলাম আর এখন কেন আলমারিটা গুছিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া আসবে, মানে আমার হাজবেন্ড দেশে আসবে, সেজন্য কিন্তু আলমারিটা গুছিয়ে নিচ্ছি। আমাদের জীবনের স্পেশাল মানুষের জন্য সব সময় আমি চেষ্টা করি সে যখন দেশে আসে, অন্য কিছু তো আর করতে পারি না, বাসা বাড়িটাকে তার মনের মতো করে বা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেওয়ার, তাতে করে আমারই অনেক ভালো লাগে, নিজের মনের ভিতরে অনেক শান্তি কাজ করে।
আর এই আলমারি যদি আমি না গুছাই নাই হবে, এই আলমারির 4% মনে হয় আমি দখল করে রাখি। সে যখন চলে যায় পুরোটা আমার হয়ে যায়। সে আসার আগে আমি আবার কাপড়গুলো খুলে সুন্দর করে তার কাপড় ধুয়ে আয়রন করে জায়গা মতো রেখে দিই। আবার গেলে দেখা যায় হয়তো ট্রলির ভিতরে করে রেখে দিই, মানে পুরো আলমারি আমার দখলে চলে আসে। আর আলমারির ভিতরে বলেন আর বাহিরেই বলেন, আমি সব জায়গায় সব জিনিস গোছাতে অনেক পছন্দ করি, গুছিয়ে রাখতে ভালোবাসি। আমাদের প্রিয় হেলেন আপু গত ভিডিওতে বলেছিলেন, ওনার ভিডিওতে বলেছিলেন সবকিছু গুছিয়ে রাখলে বা পরিপাটি করে রাখলে ঈদ ঈদ মনে হয়। সত্যি আপুর কথাটা কিন্তু অনেক সত্যি। আমার কাছে ওরকম মনে হয়। আমরা যেরকম ঈদের দিন দেখবেন সকাল সকাল উঠে ঘর গুছাই, অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আমার কাছে গুছিয়ে রাখলে ঠিক তেমন একটা অনুভূতি সবসময় কাজ করে। আমার হাজবেন্ডের কাপড়গুলো এতদিন একটা চিপার মধ্যেই ভাঁজ করে রেখে দিয়েছিলাম। তো এই যে কাপড়গুলো দেখুন কিভাবে কুচকিয়ে আছে, এগুলো সামনে বের করে রাখলাম, সময় বের করে ধুয়ে তারপর আয়রন করে আবার সুন্দর করে হ্যাঙ্গারে এনে রেখে দিব। এখন আপাতত এভাবে রেখে দিচ্ছি। একজন প্রবাসীর জীবনটা অনেক বেশি কষ্টের, যেমন খাওয়া কষ্ট, পড়া কষ্ট, কাপড় একটা ধোয়া থাকে না, একটা কাপড় অনেক দিন পরতে হয়, খাবার দেখা যায় ডিম ডাল খেয়ে দিন পার করে দিতে হয়। সে যখন দেশে আসে প্রত্যেকটা জিনিসে আমি খেয়াল রাখি যাতে সব সময় প্রত্যেকটা সময় ভালো কাটে বা আরামে কাটে। কথায় আছে যে আপনাকে যত্ন রাখে তাকেও আপনি যত্নে রাখার চেষ্টা করুন, যত্নেই রত্ন মিলে। এখন কয়েকটা কমেন্ট পড়ব। রুমা আক্তার আইডি থেকে আপু লিখেছেন, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আমার নতুন বিয়ে হয়েছে, আমি তোমার ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখি, তোমাকে আমার অনেক ভালো লাগে। আমার কমেন্টটা পড়ো আপু, অনেক খুশি হব। রুমা আপু অনেক দোয়া রইল তোমার নতুন দাম্পত্য জীবনের জন্য। 1 বছরের কাপড় থেকে শুরু করে 9 মাস 6 মাস যে যে কাপড়গুলো কিনেছি সব কাপড় কিন্তু আলমারিতেই তুলে রেখেছি, ট্রেলারের কাছে নিয়ে যাইনি। আলসামি শেষ করে কাপড়গুলো ব্যাগে ঢুকালাম, সময় করে ট্রেলারের কাছে দিয়ে আসব। আর আলমারিটা গোছানোর পর কেমন লাগছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন, আপু তুমি কিভাবে আলমারি গুছিয়ে রাখো সেটা একটু শেয়ার করো। আপুর উদ্দেশ্যে শেয়ার করে দিলাম আমি আমার আলমারিটা কিভাবে গুছিয়ে রাখি। আজকে আপনাদের সাথে 2 দিনের কাজের অংশ শেয়ার করব। আলমারি যে গুছালাম সেটা ছিল একদিনের, আর এখন যে কাজগুলো শেয়ার করছি এটা হচ্ছে অন্য দিনের। শীতের মধ্যে আসলে সব কাজ একসাথে দেখানো যায় না বা করাও যায় না, তারপরও আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা কাজ করব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। শীতের দিন সূর্যের কোনো দেখা নেই, কাপড় ধুলে মিনিমাম 3 দিন সময় লাগে কাপড় শুকাতে। অনেক সময় দেখা যায় কি আমি সন্ধ্যার সময় কাপড়টা ধুয়ে দিই আর কাপড়গুলো স্ট্যান্ডে মেলে দিই। খালা যখন পরের দিন কাজ করতে আসে, মানে সকাল সকাল একদম ছাদের মধ্যে কাপড়গুলো দিয়ে আসে, 3-4 ঘন্টা সময়ে একটু বাতাস থাকলে বা রোদের হালকা একটা তাপ থাকলেও কাপড়গুলো শুকিয়ে যায়। বা বেশিরভাগ চেষ্টা করি কাজের শুরুতেই কাপড়গুলো ধুয়ে ফেলার, যাতে করে ছাদে দিলে দিনে দিনে কাপড়গুলো শুকিয়ে যায়। কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে চলে এসেছি বিছনাগুলো ঝাড়ু দেওয়ার জন্য। রাতের বেলা যদি বিছনাগুলো একটু গুছিয়ে রাখি সকালবেলা এতটা এলোমেলো থাকে না, তারপরও চেষ্টা করি হাতে একটা ঝাড়ু নিয়ে ধুলাবালু যায় পড়ে বা চাদরটা যদি একটু এলোমেলো হয়ে থাকে ঝাড়ু দিয়ে একটু গুছিয়ে দিলে দেখতে সুন্দর লাগে। এই যে দেখুন 2টা বিছনার চাদর কিন্তু একটু এলোমেলো হয়নি, এই যে রাত্রে একটু গুছিয়ে রেখেছি। আমার ছেলেদের রুমগুলো থেকে গুছানো শুরু করলাম। ওদের যে বেডরুমগুলো আছে মোটামুটি গুছিয়ে ফেলেছি, কিছু কাপড় বাজ করা আছে সেগুলো আলমারিতে রাখতে হবে। এখন ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে চলে এলাম। ডাইনিং টেবিলের উপরে যে কাগজটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি, গত ভিডিওতে দেখেছেন। আমার ছেলেরা এটার মধ্যে পড়ালেখা করতে করতে কলম দিয়ে আঁকিয়ে নষ্ট করে ফেলেছে, তো এটা দেখলাম দিয়ে রাখলে আরো খারাপ লাগে, নতুন একটা কাগজ এনে বিছাতে হবে। ঠান্ডার জন্য আসলে বাইরে যাওয়া হয় না, রুমের ভিতরে থাকতে পারি না, তারপরে জরুরি যে কাজগুলো আছে যেগুলো আমাকে করতেই হবে, আমি ছাড়া তো আর অন্য কেউ নেই যে আমাকে কাজে সাহায্য করবে, বাইরের কাজগুলো তো অবশ্যই আমাকে করতে হয়। এই যে 3 পাটের আলমারিটা দেখছেন এটাতে কিন্তু আমার 4 ছেলে মেয়ের কাপড় রাখি। শীত আসাতে অনেক বেশি ঝামেলা হয়ে গেছে। এমনিতে তো নরমালি পরার কাপড় থাকে, শীতের আরো মোটা মোটা কাপড়, এটাও কিন্তু আমি সময় বের করে 2 ঘন্টা সময় নিয়ে প্রত্যেকটা কাপড় যেখানে রাখলে সুবিধা হবে, ওদের শীতের কাপড় কোন বাজে রাখবো আবার নরমাল পরার কাপড় কিভাবে রাখবো সেই অনুযায়ী সব বাজ করে রেখেছি। ছোট বাচ্চার মা হলে অবশ্যই প্ল্যান করে কাজ করতে হবে, কষ্ট করতে হবে। আপনি একদিন কষ্ট করলে পুরো মাস জুড়ে আরামে থাকতে পারবেন। আমি যেটা সব সময় বলি, আমার 4টা বাচ্চা, আমি যদি পুরো আলমারিটা এভাবে এলোমেলো রেখে দিতাম, ওরা যেমন কাপড় খুঁজতে কষ্ট হয় আমাকে কিন্তু ওভাবেই জ্বালায়, তো বাজ করে রেখে দিই। ওদের যখন কাপড়ের প্রয়োজন পড়ে আমি ওদেরকে দেখিয়ে দিয়েছি যে শীতের কাপড় ওইখান থেকে খুলবা, প্যান্ট এখানে রেখেছি বা গেঞ্জি এখানে রেখেছি, তো ওদের কিন্তু আর ঝামেলা হয় না।
ঘরের অর্ধেক কাজ শেষ করে আমি রান্নাঘরে চলে আসলাম আর এসে চুলার মধ্যে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে পোলাও আর রোস্ট রান্না করব। সকালবেলা গ্যাসের একদমই তাপ থাকে না, একটা চুলা লাগিয়ে তারপর রান্নাগুলা করি, মানে কাজ করতে থাকি আর রান্নাটাও শেষ করি। আর না হয় দেখা যায় কাজ শেষ করে আসতে আসতে রান্নাটাও দেরি হয়ে যায়। আমি চেষ্টা করি রান্নার পাশাপাশি ঘরের কাজগুলো চালু রাখার, এতে করে ছোট দিনে কিন্তু সময়ের সাথে সব কাজ শেষ করা যায়। পোলাওটা হয়ে যাওয়ার পর আরেক পাশের চুলার মধ্যে দিয়ে দিলাম, মানে বাপে বসিয়ে দিয়েছি। আর এই পাশের চুলার মধ্যে আরেকটা প্যান বসিয়ে দিয়ে চিকেনের পিসগুলো একে একে ভেজে নিব। শীতের দিন আসলে গ্যাসের অনেক সমস্যা দেখা দেয়। অন্যান্য জায়গায় তো গ্যাস থাকেই না, তার তুলনায় আমাদের বাসায় গ্যাস থাকে, কমে যায় আর কি। সেই জন্য রান্নাটা হতেও সময় লাগে, ধৈর্য নিয়ে রান্না করতে হয়। চুলার মধ্যে চিকেনগুলো বসিয়ে আমি আমার বেডরুমে চলে আসলাম, এসে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। ওটা গুছাতে গুছাতে আরো ২টা কমেন্ট পড়বো। আসলে আপনারা যখন বলেন আপু ভিডিওতে আমার নামটা বললেন, তখন না বলে পারি না। অনেকে আছে এই কমেন্টগুলো পড়াটা পছন্দ করেন না। যারা পছন্দ করেন না কানটা বন্ধ রাখবেন। আমার আপুরা যখন আমাকে রিকোয়েস্ট করে তাদের নামগুলো বলার জন্য, আমি চেষ্টা করি যথাসম্ভব তাদের নামগুলো বলতে। ছোট্ট একটা কমেন্ট পড়ে যদি কাউকে খুশি রাখা যায়, আমি মনে করি তা দোষের কিছু না। এখন যে কমেন্টটা পড়ছি তার আইডিটার নাম হচ্ছে শারমিন তাসনিম। মাশাআল্লাহ আন্টি, আপনার নেক্সট ভিডিওতে আমার নামটা নিয়েন। আমার নাম শারমিন তাসনিম, লাইক দিয়ে ভিডিওটা দেখলাম এন্ড ফার্স্ট কমেন্ট। আমার কিছু কিউট কিউট আপুদের পাশাপাশি কিছু আন্টিও পেয়েছি যারা খুব সুন্দর করে আন্টি লেখেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। পরের যে কমেন্টটা পড়ছি, আপুর আইডির নাম হচ্ছে আলিশবা ইবনাত। আপু লিখেছেন, এই যে মহারানী পুষ্পরানী, কেমন আছো বন্ধু তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু জিজ্ঞেস করেছে শীতকাল তোমার কেমন কাটছে? শীতকাল শীতের মতোই কাটতেছে, কম্বলের নিচ থেকে বের হতে ইচ্ছে করে না। তোমার ছেলে মেয়ে কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তুমি যেমন গুণবতী, তেমন ভাগ্যবতী, তেমন রূপবতী। আপু তোমার কথা যতবার শুনি তোমার প্রেমে পড়ে যায়। আপু শুনো, আমি যদি ছেলে হতাম তোমাকে বাসা থেকে নিয়ে যেতাম, তার মানে তুমি আমাকে অপহরণ করতে। তুমি এত মায়াবী কেন? একটু কমেন্টে জানায়ও। এত সুন্দর একটা কমেন্ট যে করেছে তার নাম হচ্ছে মিম। মিম আপু, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। তুমি আমাকে শুরু থেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। আরেকটা আইডি থেকে আমাকে সব সময় কমেন্ট করেন, আপুর আইডির নাম হচ্ছে জুমুর বেগম। সব সময় খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপু আমাকে জিজ্ঞেস করেছেন কয়েকটা ভিডিওতে আমি তার বড় বোন হব কিনা। অবশ্যই আমি তোমার বড় বোন হব। কারো বোন হতে পারা এটা খুব ভাগ্যের একটা ব্যাপার। ঘর গোছানোর বাকি যে কাজগুলো ছিল সেগুলো আমি শেষ করে আবার রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে এসে রোস্টের যে মশলাটা সেটা কষিয়ে নিচ্ছি। আর সাথে কিছু আদা রসুন ব্লেন্ড করেছিলাম, সেগুলো এখন ফ্রিজে রেখে দিব। আর কিছু আদা কুচি করে আমি ছোট একটা বক্সে রেখে দিলাম। এখন দেখা যায় বাচ্চাদের ঠান্ডা কাশি, চেষ্টা করি ওদেরকে হয়তো আদার চা বা আদার পানি খাওয়ানোর। যতই বাচ্চাদের সাবধানে রাখি না কেন, শীত যেহেতু বেশি, বাচ্চারা কিন্তু অসুস্থ হচ্ছে। আয়েশা মধ্যে 2 দিন অসুস্থ ছিল, ওকে নিয়েও অনেক বেশি টেনশনে ছিলাম। আলহামদুলিল্লাহ এখন ওর শরীরটা ভালো আছে। সকালবেলায় কিছু মুরগির অর্ডার করেছিলাম আর মুরগিগুলোকে কাজের ফাঁকি দিয়ে বক্সে রেখে দিচ্ছি। আর না হয় এভাবেই থাকবে। সব সময় যে অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতে পারি না, মাঝে মধ্যে এরকমও লাগে, অনেক আলসামি লাগে, কাজ করতে ইচ্ছে করে না। আসলে কতই বা কাজ করা যায়, প্রতিদিন একই নিয়মে একই ধরনের কাজ করি। আমরা যেহেতু মানুষ, আমাদেরও কিন্তু ক্লান্তিতা আছে, বিরক্তিতা আছে। তারপরও সংসার বলে কথা, কোনো কাজ কিন্তু ফেলে রাখা যায় না। মুরগিগুলো রাখতে গিয়ে দেখি ছোট বক্স নেই, তো বড় বক্সের মধ্যেই মুরগিগুলো একসাথে রেখে দিলাম। যখন এগুলো বরফ হওয়া শুরু করবে, মানে একটু একটু বাঁধা শুরু করবে, তখন আমি মুরগিগুলো একটু নেড়ে চেড়ে দিব। তখন কিন্তু আর একটার গায়ে একটা লেগে যাবে না। আমি রান্নার সময় যে কয়টা পিস খোলা দরকার আমি খুলে ফেলতে পারবো। ইদানিং আমার চ্যানেলে অনেক নতুন নতুন আপুরা অ্যাড হচ্ছেন আর খুব সুন্দর সুন্দর কমেন্ট লিখছেন। আপনাদের কমেন্টগুলো এরকম যে আপনারা আগে মামহিরা আপুর ভিডিওগুলো দেখতেন, আপু ভিডিও দেই না, সেই জন্য আপনাদের খুব মন খারাপ হয়। আমার ভিডিওগুলো দেখলে অনেক ভালো লাগে। সত্যি এই ধরনের কমেন্ট অনেক বড় একটা পাওয়া আমার জন্য। আমিও কিন্তু মামহিরা আপুকে অনেক পছন্দ করি। উনি আর এখন ভিডিও দেয় না ওনার পার্সোনাল সমস্যার কারণে। যেখানেই থাকুক ওনার পরিবারকে নিয়ে সব সময় ভালো থাকুক।
আমার রান্না মোটামুটি শেষ। রান্নাঘরে যে কয়টা থালা বাসন ছিল সেগুলো ধুয়ে ফেলেছি। এখন রান্নাঘরের আশপাশটা একটু মুছে পরিষ্কার করে দিব। আমার বাচ্চারা গোসল করে নামাজ পড়ে বসে আছে, ওদেরকে গরম গরম খাবার দিয়ে দিব। আমার হয়তো গোসল করতে একটু সময় লাগবে, কারণ এখনও আমার টুকটাক অনেক কাজ বাকি আছে। আর খালা কিন্তু রেফাকে রুম মুছে চলে গেছে। আমি পুরো বাসাটাকে আরও একবার ঝাড়ু দিয়ে দিব। আমি কি করি, খালা যখন রুম মুছে যায় তারপরে রান্নাঘরের কাজ শেষ করে পুরো বাসাটাকে একবার ঝাড়ু দিয়ে দেই। জানি না কারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটির সাথে ছিলেন। যারাই ছিলেন আপনাদের জানাচ্ছি মন থেকে অনেক অনেক ভালোবাসা। 2 জন আপু কমেন্ট করেছিলেন আমি যাতে আমার রান্নাঘরের ওভেন ক্যাবিনেটটা দেখিয়ে দিই, তার সাথে আমার বেডরুমের যে বেডটা আছে সেটাও যাতে দেখিয়ে দিই। আর বলেছিলেন ওভেন ক্যাবিনেটটা কোথায় পাওয়া যাবে। আমি যেহেতু উত্তরায় থাকি, উত্তরা জমজম টাওয়ারের পাশে একটা মার্কেট আছে, সেখানে গেলে কিন্তু আপনারা ছোট বড় এই ধরনের অনেক ক্যাবিনেট পেয়ে যাবেন। আর এই ক্যাবিনেটটার দাম কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করি। এটার দাম পড়েছিল 5200 টাকা। এটার মধ্যে তাক আছে 3টা, আর একটা কিন্তু পাল্লা সিস্টেম আছে, এটা লক করা যায়। আর যে আপুটা খাটটা দেখতে চেয়েছিলেন, হয়তো আপুর কমেন্টটা এখন খুঁজে পাবো না, তাই আপুর উদ্দেশ্যে খাটটা দেখিয়ে দিলাম। আমি এটা 2015 সালে নিয়েছিলাম। এটা কিন্তু এই যে পায়ের দ্বারেও এরকম সিস্টেম আছে, মানে মাথার দ্বারে যেরকম ফুলের ডিজাইনটা, নিচের দিকেও সেম ডিজাইন। আজকের জন্য তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। নতুন আরো একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমি আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।